আলোর পথে হাঁটছে। এই যাত্রা যেন থেমে না যায়, সেজন্য ছাত্রলীগ নেতাকর্মীদের তৈরি হওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অশিক্ষিতরা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশকে পিছিয়ে দিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সাবেক বর্তমান নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত পুনর্মিলনীতে এক সময়ের ছাত্রলীগ নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন বিকেল 4টার কিছুক্ষণ আগে। আমি আমাদের বললাম, যদিও আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের সভানেত্রী, কিন্তু ছাত্রলীগের কর্মী ছিলাম, সেটা তো ভুলতে পারি না। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রায় 40 মিনিট। তুলে ধরেন দেশের স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী নানা সংগ্রামে ছাত্রলীগের অবদানের কথা। বলেন নিজের রাজনীতির হাতে খড়ি এই ছাত্রলীগে নিজ এলাকায় নিরক্ষরতা দূরীকরণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে কর্মীদের শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষা গ্রহণ করলে কোনো হাইজ্যাকাররা হাইজ্যাক করে নিতে পারবে না, কেউ চুরি করে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু শিক্ষা যদি থাকে তাহলে সেই শিক্ষাই হবে চলার পথে সব থেকে বড় পাথেয়, যা নিজের জীবনকে গড়ে তোলা শুধু না, দেশ জাতিকেও কিছু দেয়া যেতে পারে। কাজে ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আমি এটাই বলবো যে প্রত্যেককে সকলের আগে শিক্ষা গ্রহণ করতে হবে। অশিক্ষিতদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গেলে দেশের অবস্থা দুরবস্থা হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন বহুমুখী শিক্ষাকে প্রাধান্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। শুধু ঘোষণা নয়, বাংলাদেশ এখন ডিজিটালাইজড বলেও মন্তব্য করেন তিনি। হুঁশিয়ার করে বলেন মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের পথে যারা হাঁটবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে কোন জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না। সেই সাথে সাথে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করব, ওই মাদকাসক্তি বা জঙ্গিবাদ সন্ত্রাস এর থেকে দূরে থাকতে হবে। আর এ পথে যারা যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এতে কোনো সন্দেহ নেই। কারণ একটা ছেলে মেয়ে, তাদের জীবন অনেক মূল্যবান, তারা দেশকে অনেক কিছু দিতে পারবে, জাতিকে অনেক কিছু দিতে পারবে, কিন্তু নিজেকে ধ্বংসের পথে ঠেলে যে নিয়ে যাবে, এটা কখনো হয় না, এটা কখনো চলতে পারে না। দেশ নিয়ে নানা ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করেন। আজকে যারা ছাত্র, আগামী প্রজন্ম, যাদের হাতে ভবিষ্যতে নেতৃত্ব আসবে, তাদেরকে আদর্শ নীতি নিয়ে নিজেদেরকে তৈরি করতে হবে। দেশ সেবার ব্রত নিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। সুসংগঠিত আর ঐতিহ্যকে ধারণ করে ছাত্রলীগকে এগিয়ে যাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মূল সংগঠনের সুনাম নষ্ট করে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতারা। একই সাথে দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার ডাক দেন তারা। অন্যদিকে ছাত্রলীগকে ব্যক্তি স্বার্থে ব্যবহার বন্ধে কেন্দ্রকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কর্মীরা। 70 বছরের ইতিহাসে বৃহৎ পরিসরে প্রথমবারের মতো পুনর্মিলনী। তাই মঙ্গলবার দুপুর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা। পুনর্মিলনীকে সফল করতে চেষ্টার কমতি ছিল না বর্তমান নেতৃত্বের। দলীয় ও জাতীয় পতাকার পাশাপাশি বর্ণিল সাজে কর্মীদের উচ্ছ্বাসও ছিল বাঁধভাঙা। তবে উৎসব মুখর এই দিনে ছাত্রলীগের সাবেক কাণ্ডারীদের মুখে বারবার উচ্চারিত হয় অতীত ঐতিহ্য থেকে বিচ্যুতির আক্ষেপ। ছাত্রলীগ নেত্রীর সামনে শপথ করো, খারাপ খবরের শিরোনাম হওয়া যাবে না। এই বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই স্বপ্ন আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়িত করব। আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এটি আমাদের অঙ্গীকার। ছাত্রলীগ ও বাংলাদেশের ইতিহাস একই সুতোয় গাঁথা। গৌরবের উত্তরাধিকার যাতে ভুল পথে পরিচালিত না হয় সে বিষয়ে সতর্ক বার্তা ও পরামর্শ তুলে ধরেন তারা। ছাত্রলীগ ছিল বলে বহু নেতা কর্মীর জন্ম হয়েছে এবং বঙ্গবন্ধুর হাত থেকে শক্তিশালী হয়েছে। ভালো পড়াশোনা করবে, নিজেদেরকে তৈরি করবে, সচেতন থাকবে, শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে দেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। ছাত্রলীগের উচিত
দেশ গড়ার ক্ষেত্রে মনোনিবেশ করা। তবে বর্তমান ছাত্রলীগ কর্মীদের দাবি জাতির জনকের দেখানো পথেই চলছেন তারা। অনুপ্রবেশকারী ও মাদকমুক্ত ছাত্রলীগ গড়তে কেন্দ্র সচেষ্ট থাকলে সংগঠন কোনো দুর্নামের ভাগীদার হবে না। তৃণমূল পর্যায়ে যখন নেতৃত্ব হবে সেই নেতৃত্ব যেন আরো সুসংগঠিত হয়। ছাত্রলীগের ব্যবহার করে মাদক ব্যবসা করে যারা রাজনীতিতে ঢোকার উদ্দেশ্য হয়েছে কোন দলকে বদনাম করার জন্য, মানে এই ক্ষেত্রে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় না। এই ধরনের অনুপ্রবেশকারী যেন ছাত্রলীগে কখনোই কোনো সময় প্রবেশ করতে না পারে এবং ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতে না পারে। যারা ছাত্রলীগের বদনাম করে থাকে, ছাত্রলীগকে কলঙ্কিত করে, তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হোক। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে শুক্র ও শনিবার ব্যতীত রাজধানীতে মিছিল ও কোনো ধরনের কর্মসূচি না করার ঘোষণাও আসে পুনর্মিলনী থেকে। একই সাথে পাঠ্যপুস্তকে 100 নম্বরের মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্তের দাবিও জানায় ছাত্রলীগ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। শুধু নির্বাচন কমিশন গঠন নয়, এবার সার্চ কমিটিও উঠে এসেছে আলোচনায়। সিইসি সহ কমিশনারদের যারা বেছে নেবেন তাদের গ্রহণযোগ্যতা নিশ্চিতের দাবি বিএনপির। আর এক্ষেত্রে সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ চূড়ান্তভাবে মানছে রাষ্ট্রপতির সিদ্ধান্তকে। তবে বিশ্লেষকরা আশা করেন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়েই গঠিত হবে সার্চ কমিটি। আলমগীর স্বপ্নের রিপোর্ট। আলোচিত রকিবউদ্দিন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 8 ফেব্রুয়ারি। এরপর কারা আসবেন নির্বাচন কমিশনে, এর আগে তাদের কারা নির্বাচন করবেন এই নিয়ে আলোচনা এখন তুঙ্গে। 2012 সালে রকিবউদ্দিন কমিশন গঠিত হয়েছিল আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বাধীন সার্চ কমিটির অধীনে। কমিটির সদস্য ছিলেন হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, অডিটর জেনারেল ও সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান। তবে এবার রাষ্ট্রপতি সংলাপে সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে নানা প্রস্তাবনা দিয়েছে রাজনৈতিক দলগুলো। নাম প্রস্তাব নিয়ে চলছে তর্ক বিতর্ক। শেখ এম হাসান বিচারপতি, আজকে আবার তাকে সার্চ কমিটিতে তার নাম প্রস্তাব করেছে। ওয়াজুল কাদের সাহেব যা বলেছেন সর্ব মিথ্যা, তিনি আমার মনে হয় এটা প্রত্যাহার করা উচিত। এই বিতর্ককে ভালো চোখে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। এই নামটা বিএনপির পক্ষ থেকে বেগম জিয়ার মুখ থেকে উচ্চারিত হবে, এটা বিশ্বাস করা কঠিন। মাননীয় রাষ্ট্রপতিকে একটু প্রশ্নের সামনে নিয়ে আসার হয়তো একটা আগ্রহ হতে পারে। বিতর্ক এড়াতে তারা ভরসা রাখতে চান রাষ্ট্রপতির ওপর। আশা, রাষ্ট্রপতি গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করবেন। বিচার বিভাগের যারা অবসর গ্রহণ করেছেন আর কি, তাদের মধ্যে অধিকতা তাকাতে পারেন। যোগ্য ব্যক্তিকে সার্চ কমিটিতে করা উচিত, যেটা দল মত নির্বিশেষ সকলের আস্থাভাজন হবে। তবে শেষ পর্যন্ত ইসি কতটা গ্রহণযোগ্য হবে এ নিয়ে ভিন্ন মত আছে বিশ্লেষকদের। নির্বাচনী প্রক্রিয়ায় একটা আস্থাহীনতা বিরাজ করছে, সেটা একটা বাস্তবতা। সেই আস্থাহীনতা অতিক্রম করা বাংলাদেশের সুষম অগ্রগতির জন্য একেবারে দলীয় হওয়ার আশঙ্কা আমার নেই, কিন্তু কথা হলো যে কতটুকু নির্দলীয় হবে এই সম্পর্কে আমার সন্দেহ আছে খানিকটা। সব প্রশ্নতে প্রশ্নবোধক করা উচিত না, প্রশ্নবোধক যদি করা হয় আস্থাটা নষ্ট হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে নিবন্ধিত 31 রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপ শেষ হয় 18 জানুয়ারি। তাই যে কোনো মুহূর্তে গঠিত হতে পারে সার্চ কমিটি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে আওয়ামী লীগ ইতিমধ্যেই বিতর্কিত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করেন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য সার্চ কমিটি গঠন করবেন। সব সময় তারা একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে, তারই ধারাবাহিকতায় তারা মাননীয় রাষ্ট্রপতি যে উদ্যোগ, এই উদ্যোগকে তারা ইতিমধ্যেই বিতর্কিত করে ফেলেছে এবং তা বিতর্কিত করবার জন্যই এখন বিভিন্নভাবে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে। ভুয়া ডাকাতির মামলা দিয়ে কুমিল্লার মফিজ মিয়া এবং তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আদালত এবং ম্যাজিস্ট্রেটদের ভুয়া সিল স্বাক্ষরে তৈরি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা, যদিও ঢাকার সিএমএম আদালতে ভুক্তভোগীর বিরুদ্ধে কোনো রেকর্ড খুঁজে পাওয়া যায়নি। ঢাকা থেকে পাঠানো গ্রেফতারি পরোয়ানা যাচাইয়ের সুযোগ তাদের নেই বলে দাবি কুমিল্লা পুলিশের। ইব্রাহিম খলিলের রিপোর্ট।
একটি ডাকাতির মামলায় গত 17 জানুয়ারি কুমিল্লার মফিজ মিয়াকে গ্রেফতার করতে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। তাদের গ্রেফতারি পরোয়ানাতে ভুক্তভোগীকে ডাকাতির মামলায় আসামি দেখানো হয়, আর এই পরোয়ানাতে ব্যবহার করা আদালতের সিল ও ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরও ছিল ভুয়া। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 9 নম্বর আদালতের সিল ও বিচারকের স্বাক্ষর ব্যবহার করে কুমিল্লার মফিজ মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সিএমএম আদালতের সিলে দাড়িপাল্লার ছবি থাকার কথা থাকলেও পরোয়ানাতে জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জানানো হয় 9 নম্বর কোর্টে এমন কোনো মামলার অস্তিত্ব নেই, তাই মফিজ ও তার পরিবারকে হয়রানি না করার আদেশ দেন বিচারক। ভুক্তভোগী মফিজ মিয়ার অভিযোগ, মঙ্গলবার রাতে কোতোয়ালি থানা পুলিশ তাকে বাসায় নিয়ে পেয়ে তার পরিবারকে হুমকি দেয়। মঙ্গলবার রাত্রে গেছে তো, আমি যদি বুধবারে তার সাথে দেখা না করি, মানে পোলা ভাঙে ভয় দিয়ে যে ঘরের মালামাল কিছু নিয়ে যাবো, আমার চাকরি খাইলে। আদালতের আদেশের আগে গত শনিবার ঢাকা সিএমএম 9 নম্বর আদালতে আসেন মফিজ। তার নামে কোনো মামলার অস্তিত্ব না পেয়ে তিনি আইনজীবীর মাধ্যমে মুখ্য মহানগর হাকিমের কাছে পুলিশি হয়রানি বন্ধের আবেদন করেন। আদালত কুমিল্লা কোতোয়ালি মডেল থানা সহ পুলিশ সুপারকে হয়রানি বন্ধের আদেশনামা দেন। একটা ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে মানুষকে যদি এভাবে হয়রানি করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? কোর্ট কাছারিতে যে আপনার অসাধু দালাল চক্র ভরে গেছে এবং তারা যে এই কোর্টের মিস ইউজ করে তারা এগুলা পাঠাচ্ছে, যার কারণে মানুষ প্রতিনিয়ত আপনার হয়রানির শিকার হচ্ছে। কুমিল্লা কোতোয়ালি থানার এসআই দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঢাকা থেকেই এই গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে। সেক্ষেত্রে এটি আসল না নকল তা যাচাইয়ের সুযোগ নেই। ঢাকার সত্য মিথ্যাতে ঢাকা লড়াই করতে হবে। এখন ঢাকা যখন যাচাই করে দেখছে সেটি মিথ্যা, ঢাকার যাচাই করলো কি দিয়ে? নিশ্চয়ই ঢাকার আদালতের কাগজ, তারা যাচাই করছে। এই ধরনের ঘটনায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধে মামলা করতে পারেন। যদি পুলিশের নলেজে থেকে থাকে তাহলে সেই সমস্ত পুলিশ কর্মকর্তা ডেফিনেটলি তার জন্য দায়ী হবে এবং সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ হবে, মিথ্যা মামলার ভয় দেখিয়ে কাউকে হয়রানি করানোর জন্য। আর যদি তারা জড়িত না থাকে, তারা কারা জড়িত আছে, এই ওয়ারেন্টটা কিভাবে কোর্টের থেকে এগুলো যারা এই ওয়ারেন্টের সই জাল করেছে বা বিভিন্নভাবে প্রতারণা করেছে তাদেরকে খুঁজে বের করতে, এবং সে দায়িত্বটা পুলিশেরই। পাশাপাশি তিনি বলেন, আদালতের নামে এমন ভুয়া কাগজপত্র তৈরি মারাত্মক অপরাধ, তাই এর সাথে যারাই জড়িত থাকুক তদন্তের মাধ্যমে বের করে দোষীদের শাস্তির আওতায় আনা জরুরি। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, জনগণের আস্থা অর্জন করে এলাকাবাসীকে সাথে নিয়ে অপরাধ দমন করতে হবে। জঙ্গিবাদ নির্মূলকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে মন্তব্য করে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দেশের উন্নয়নের ধারা বন্ধ করতে একটি মহল জঙ্গিবাদ মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। গাইবান্ধার এমপি লিটন হত্যা প্রসঙ্গ টেনে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন শেখ হাসিনা। আলোচনা অনুষ্ঠানে পুলিশ বাহিনীকে আরো গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন মহাপরিদর্শক একেএম শহীদুল হক। বর্ধিত কর প্রত্যাহার এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার পরিমাণ হ্রাস সহ নানা দাবিতে রাজশাহীতে হঠাৎ করে ধর্মঘটে গেছে বেসরকারি হাসপাতাল এবং রোগ নির্ণয় কেন্দ্রগুলো। ফলে রোগীর দুর্ভোগ উঠেছে চরমে। প্রশাসনের আশ্বাস পেলে ধর্মঘট তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন মালিক সমিতি। আব্দুল খালেক এসেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে ডাক্তার দেখাতে। হঠাৎ করেই সব বেসরকারি হাসপাতাল বন্ধ দেখে কি করবেন বুঝে উঠতে পারছেন না। তার মতো হাজারো রোগী রাজশাহীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির হঠাৎ ডাকা ধর্মঘটে নিদারুণ ভোগান্তির শিকার হন। কোথেকে আসছেন? গোদাগাড়ি থেকে। তারপরে এসে তারপরে কি দেখেন? এই যে দাঁড়িয়ে আছি তো, আমি দাঁড়িয়ে আছি। মঙ্গলবার দুপুর থেকে এ ধর্মঘটে বন্ধ হয়ে যায় বেসরকারি অ্যাম্বুলেন্স সেবাও। ক্লিনিকগুলো তালাবদ্ধ গেটে রোগী ও স্বজনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকেন।